সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি গ্লোবাল অ্যাফেয়ার্স। রিসেন্টলি মালদা ডিস্ট্রিক্টের ভূতনিতে যে প্রচুর পরিমাণ নদীতে বন্যা হওয়ার ফলে সেখানে যে বাঁধটা তৈরি করা হয়েছে গভর্নমেন্ট দ্বারা, সেই বাঁধটা ভেঙে যায় এবং সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে ভূতনির বাসিন্দা এবং আশেপাশে যে সমস্ত মানুষ বসবাস করছে ওনাদের জীবনের ওপরে এতটা ভয়াবহ ইম্প্যাক্ট পড়েছে যেটা আপনি জানলেও অবাক হয়ে যাবেন। এই ভিডিওটিতে আমি যে সমস্ত জিনিস বলবো সেগুলো কোনো র্যান্ডম জিনিস নয়, সেগুলো অ্যাভেলেবেল রয়েছে সমস্ত জায়গাতেই, সেগুলো আপনি চাইলেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ভিডিওটি বানানোর জন্য আমি আমার স্টুডেন্টসদের সাথে ডিসকাস করেছি যাদের বাড়ি ভূতনিতে। তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে তারা কি কি প্রবলেম ফেস করে। নাম্বার 2, যে সমস্ত নিউজ আর্টিকেলস বা নিউজ রিপোর্ট বাইরে বেরিয়ে আসছে সেখান থেকেও এবং সেখানকার বাসিন্দা কি বলছে সেগুলোর উপরে ভিত্তি করেই এবং আমার সামান্য কিছু রিসার্চ দিয়ে এবং আমার সামান্য কিছু দেখার পর এই ভিডিওসটা আমি বানাচ্ছি। এটা নতুন করে করা হয়েছিল, কাজ কি সঠিক হয়নি মনে করছেন? এই বাঁধটা ভেঙে যাওয়ার ফলে শুধুমাত্র একটা প্রবলেমস নয়, অনেকগুলো প্রবলেমস সামনে আসছে। এই বাঁধটা ভেঙে যাওয়ার ফলে সেইখানকার মানুষ পাট চাষ করছিল, তাদের সমস্ত পাট নষ্ট হয়ে যায়। শুধু পাট নয়, যে সমস্ত ফসলস রয়েছে সেগুলো তো নষ্ট হয়। মোটামুটি 500 হেক্টর ফসল মানুষের নষ্ট হয়ে যায়। 16,000 মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে, 2 জন ছেলে মারাও গিয়েছে। সেখানে বন্যার পরিমাণ এতটা ভয়াবহ যে গবাদি পশু রয়েছে এবং ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য সেখানে গবাদি পশু মারা যায়। অনেকের বাড়িতে থাকার মতো সিচুয়েশন নেই, রান্না করার মতো গ্যাস নেই এবং বাজার করবে এর জন্য তারা মার্কেটেও যেতে পারছেন না। সো এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব যে এগুলোর পেছনে রিজনস কি রয়েছে। এর পেছনে কোনো প্রাকৃতিক দুর্যোগ শুধু না, এর পেছনে কোনো পলিটিক্যাল রিজনস রয়েছে না, এর পেছনে কোনো না কোনো ভাবে গভর্নমেন্টের মিসম্যাচ রয়েছে, প্ল্যানিং এ কোথাও গন্ডগোল রয়েছে। ভূতনিটাকে শেষ করে দিয়েছে, খোকলা করে দিয়েছে দালালরা। এখানে তো শুধু টাকার খেল। আজকে সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি জল থাকবে। কোনো কাজ হয়নি, এমন কোটাই ভাসবে এখন। বাঁধ ভাঙার ফলে সেখানকার মানুষেরা কি কি প্রবলেম ফেস করছে। সো লেটস স্টার্ট। দেখুন, প্রত্যেকটা রাজ্যেরই স্টেট গভর্নমেন্টের, রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্ট হয়। যে ডিপার্টমেন্টটা তৈরি করা হয় সেই রাজ্যের হঠাৎ করে যদি কোনো সময় বন্যা চলে আসে, বন্যা বাধাইয়ের জন্য বা ভূমিকম্প চলে আসে, মানে কোনো যদি প্রাকৃতিক বিপর্যয় চলে আসে সেগুলোর সাথে ট্যাকেল করার জন্য, যাতে মানুষ কোনো প্রবলেম ফেস না করে, তারা যাতে একটা শান্তিপূর্ণ জীবনযাপন কাটাতে পারে, এর জন্য ডিপার্টমেন্ট রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের ওয়েবসাইট যেমন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্ট, সেই রিপোর্টে বন্যা, ভূমিকম্প বা এরকম যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নেবে। এবং এই রিপোর্টের পেজ নাম্বার 20 এবং 21 যদি যান তাহলে ডিস্ট্রিক্ট অনুসারেও লেখা রয়েছে যে এই সমস্ত ডিস্ট্রিক্টসে গভর্নমেন্ট বাধাইয়ের কাজ, সেখানে কোনো বাঁধ দেওয়ার কাজ, সেখানে যদি ড্যামসের প্রয়োজনে সে ড্যামসগুলো হোক বা সেইখানে অন্য কোনো জল নিকাশের ব্যবস্থাগুলো গভর্নমেন্ট করবে। এবং এই উদ্দেশ্য নিয়েই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 1,35,00,000 টাকা খরচ করে মালদার ভূতনিতে বাঁধ দেওয়ার জন্য। আপনারা এই বাঁধের দুপাশটা একবার ভিডিওটিতে দেখুন। দেখুন, দুপাশে প্রচুর উর্বর জমি রয়েছে, যেখানে ওইখানকার যে বাসিন্দা রয়েছেন 1.5 লাখ ফার্মার্স, রাফলি আমি বলছি, ওনারা এই বন্যার ফলে এফেক্ট হয়েছেন। কারণ এই দুপাশের যে জমিগুলো রয়েছেন এই জমিগুলোতে ওনাদের চাষবাস করে কাজ করতে হয়। এবং আমার যেহেতু গ্রামে জন্ম, ছোটবেলায় গ্রামে থেকেছি এবং সেখানে আমি জমিতে কাজও করেছি এবং আমি জানি যে একটা ফসল বুনতে কতটা কষ্ট হয়। এই ধানের জমিতে বেছন লাগানো এবং পাট ওঠানো এবং ওই এগ্রিকালচার ফিল্ডগুলো একজন ফার্মারের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এই ভিডিওটিতে অল অ্যাসপেক্টস অফ ডিটেলস নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। আপনি প্রচুর কষ্ট করে সার বুনে জমিতে বেছন লাগিয়ে ফসল বোনালেন এবং হঠাৎ করে যদি গভর্নমেন্টের পলিসির জন্য কিছু মানুষের নিজের স্বার্থ মেটানোর জন্য পুরো জমিটার ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগবে। ফর এক্সাম্পল, আমি দেখতাম আমাদের গ্রামে জমিতে, মানে আমার বাবা যখন ধান বুনতেন, এত কষ্ট করে ধান চাষ করা হলো বা অন্যান্য কিছু চাষ করা হলো, তারপর কিছুদিন পরে বন্যা এসে সমস্ত জমি ডুবিয়ে নিয়ে চলে গেল। ক্ষতিটা কার হয়? আমার। এর ইম্প্যাক্ট কি পড়তো? আমার এডুকেশনে পড়তো, আমার হেলথে পড়তো, আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেমসে পড়তো এবং রাস্তাঘাটেরও প্রবলেম পড়তো। এবং সেই সময় যদি সেই গ্রামের কোনো মেডিকেল এমার্জেন্সিও হয়
তাহলে সেই মানুষটাকে হসপিটালে নিয়ে যাওয়া প্রবলেমস ক্রিয়েট হয়। বাঁধ ভেঙে যাওয়ার ফলে শুধুমাত্র একটা প্রবলেমস নয়, অনেকগুলো প্রবলেম সৃষ্টি হয়, যেগুলো আমি এই ভিডিওটিতে স্পষ্টভাবে আপনাদের সামনে বলবো। এই যে বাঁধটা রয়েছে, এই বাঁধটা ভেঙে যাওয়ার পেছনে রিজনস কি হতে পারে? নাম্বার 1 রিজনস আমরা ধরতে পারি প্রাকৃতিক বিপর্যয় রয়েছে, সেগুলো আমাদের কন্ট্রোলে নেই। প্রাকৃতিক বিপর্যয় কি আপনারা জানেন যে উত্তরবঙ্গের সাইডে নেপাল এবং ভুটানে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার ফলে মহানন্দা এবং গঙ্গা রিভারের জলের পরিমাণ বেড়ে যায় এবং ফারাক্কা ব্যারেজের প্রভাবে গঙ্গাতে পলি জমতে থাকে এবং সেই গঙ্গাতে পলি জমার ফলে হুগলি নদীতে যে জল ধারণ ক্ষমতা সেটা কমে যায়, যার ফলে জলের স্পিড এতটা বেড়ে যায় যে সেইখানে যে বাঁধটা রয়েছে সেটা ভেঙে যায়। আপনি যদি সেখানকার স্থানীয় বাসিন্দার কথা শোনেন, স্থানীয় বাসিন্দা কি বলছেন আপনি শুনুন। ইনি বলছেন যে বাঁধটা দেওয়া হয়েছে, উনি সেই বাঁধের যিনি রেসপন্সিবিলিটি নিয়েছিলেন বাঁধটা তৈরি করার জন্য, ওনাকে বলেছিলেন যে এটা খুব নিচু হয়ে গেছে, তবুও সেখানকার জনতার কথা শোনা হয়নি। প্রাকৃতিক যে ডিজাস্টার্স গুলো হয় এগুলো তো মানুষের কন্ট্রোলে নেই, কন্ট্রোলে রয়েছে গভর্নমেন্ট ভালো পলিসি নিয়ে এসে গভর্নমেন্ট ভালোভাবে রাস্তাটা তৈরি করে দিলে, বাঁধটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে প্রবলেমস গুলো হয় না। আমাদের ওইখানেও অনেক বাঁধ তৈরি করা হয়, বছরের পর বছর বাঁধ তৈরি করা হয়, কিন্তু প্রত্যেক বছরই বাঁধ ভেঙে যায়, যার ফলে প্রচুর লোকের ইম্প্যাক্ট পড়ে। কি কি ইম্প্যাক্ট পড়তে পারে আপনারা একবার ইমাজিন। ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে সেখানে যে এগ্রিকালচার মানুষজন যে এগ্রিকালচারের সাথে যুক্ত, তাদের ফ্যামিলির ছেলে বা মেয়ে এডুকেশন নিচ্ছে, হেলথ হোক, তাদের খাবার হোক, সমস্ত কিছু ডিপেন্ড করে সেই এগ্রিকালচারের ওপরে। এবং সেই এগ্রিকালচারটাই, সেই জিনিসটাই যদি নষ্ট হয়ে যায়, সামনে তো পুজো আছে এবং সমস্ত পাট যদি ডুবে যায়, তাহলে সেই পাট চাষ করার ফলেই অনেকের তো আশা ছিল যে সেই পাট চাষ করছে, পাট উঠবে, সেই পাট আমরা বিক্রি করব, সেখান থেকে টাকা আসবে এবং সেই টাকাগুলো দিয়েই আমি যখন বাজার কলকাতা বা যে কোনো শপিং মলে বাজার করতে যাব এবং সেই বাজার করতে গিয়ে যখন আমি পুজোর ড্রেস কিনবো, সেই সময় তো গভর্নমেন্টকে ট্যাক্সও পে করতে হয়। জিএসটি হিসাবে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টও ট্যাক্সও নিচ্ছে এবং সেই ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু এই রাস্তাঘাট তৈরি করা হচ্ছে। তাহলে এবার তারা কি করে পুজোতে জামা কাপড় বা ড্রেস কিনবে? শুধুমাত্র প্রবলেম সেটা নয়, এটার ফলে সেই ফ্যামিলিটার স্টুডেন্টস এডুকেশনের জন্য কোথাও টিউশনি পড়ছে, কোনো কোচিং পড়ছে, সেই টাকাগুলো কি করে দেবে? তাহলে ইম্প্যাক্ট পড়তে পারে এডুকেশনে, ইম্প্যাক্ট পড়তে পারে মানুষের হেলথ, ইম্প্যাক্ট পড়ছে স্টুডেন্টসদের এক্সামে। কেননা স্টুডেন্টসের সেইখানে এক্সাম ছিল, কোন স্কুলে এক্সাম হওয়ার কথা ছিল, বাঁধটা ভেঙে দেওয়ার ফলে এক্সামটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, শুধু গোটা ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম এতটা ডেঞ্জার হয়ে আছে, যদি আপনি একটু খতিয়ে দেখেন বুঝে যাবেন যে এডুকেশন কতটা ডেঞ্জার সিচুয়েশনে রয়েছে। আর এই সমস্ত কিছু মিলিয়ে ভূতনির মানুষজন নিজেরা মেন্টাল প্রেশারে, মেন্টাল সিচুয়েশনে রয়েছে যে তা ওনারা কি করবেন, ওনারা কোন দিকে যাবেন, ওনাদের নেক্সট কি করবেন, ওনাদের ছেলে মেয়েরা যে বাইরে পড়াশোনা করছে তাদের এক্সপেন্ডিচার কি করে মেটাবে। এই যে মানুষজন প্রবলেমে পড়ছে, এর ফলে এই ঘটনার ফলে গভর্নমেন্টের তরফ থেকে কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ মালদা ডিস্ট্রিক্ট যিনি রয়েছেন শ্রী নিতিন সিং গানিয়া স্যার, উনি সেখানে পৌঁছান এবং সেখানকার লোকজনের সাথে কথা বলেন এবং ওনাদেরকে আশ্বাস দেন যে গভর্নমেন্টের সাথে আলোচনা করে এখানে কোনো ব্যবস্থা নেওয়া হবে এবং সেখানকার মানুষদের খাবার দাবার, গ্যাস বা অন্যান্য যে নেসেসিটিস রয়েছে সেগুলো কিছু দিনের জন্য প্রোভাইড করার আশ্বাস দেন। এবং তারপরেও আমাদের ডিস্ট্রিক্টের যিনি এসডিএম রয়েছেন উনিও সেখানে যান এবং সেখানকার লোকজনের সাথে কথা বলেন। বাট মেইন কোয়েশ্চেন্স হচ্ছে এগুলো তো টেম্পোরারি সলিউশন। যদি সেখানকার বাসিন্দার ভূতনির মানুষের যদি পার্মানেন্ট সলিউশন চায়, তাহলে এর পরে যখন আপনার রাইট টু ভোট রয়েছে, আপনি যখন ভোট দিচ্ছেন, আপনি যখন নিজের ভোটসটা ইউজ করছেন, তখন একবার নিজেকে কোয়েশ্চেন্স করুন। ভোট কোনো পার্টির হিসাবে নয় যে সেটা টিএমসি হোক বা বিজেপি হোক, যে কোনো হোক কিনা, আপনি দেখুন যে সেই লোকটা আপনার জন্য কাজ করছে কিনা। এডুকেশন সিস্টেম আমাদের এখানে এরকম খারাপ এর জন্যই করে রেখেছে যাতে আপনি কোয়েশ্চেন্স না করতে পারেন, কারণ যখনই আপনি এডুকেটেড হয়ে যাবেন তখনই আপনি কোয়েশ্চেন্স করতে পারবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকাতেও যদি এরকম প্রবলেম হয়, তাহলে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনারা কি কি প্রবলেমস ফেস করছেন এবং আপনার কি ওপিনিয়ন রয়েছে এই ভিডিওটির ওপরে। আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।